তাহলে আজকে একটা আমরা ক্লাস নিচ্ছি ইলেকট্রিক্যাল মেজারমেন্টের। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেজারমেন্টের আমরা প্রথমে আরআরবি যে কোশ্চেন প্র্যাকটিস সেশন আছে সেটা করছি। এবার এখানে দেখো, এখানে এখানে বেশ কিছু কোশ্চেন সেট আমি নিয়েছি। ঠিক আছে, এবার সেইগুলো আমরা ডিসকাশন করবো। ঠিক আছে, এবার নতুন কোশ্চেনও থাকবে, পুরোনো কোশ্চেনও থাকবে, যার যাবতীয় যা ডাউট থাকবে জিজ্ঞাসা থাকবে সবকিছু বলবে। আর তোমরা যারা নতুন এইভাবে করছো, আমরা আগে অন্যভাবে রেকর্ড করতাম, তোমাদের যদি এই প্ল্যাটফর্মটা এরকম একটা বেটার মনে হয় তাহলে আমরা এইভাবেই রেকর্ড করবো। ঠিক আছে, এইভাবেই আমরা ভিডিওটা রেকর্ড করবো, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু বেটার হবে আর কি। ঠিক আছে, সামনাসামনি দাঁড়িয়ে দেখলে সেটা বেটার লাগে। যাই হোক, শেয়ার করেও করাই দেওয়া হচ্ছে। তো এইটা ঠিক আছে, আগের দিন আমাদের যে সিলেবাসটা ছিল, দেখো সেই সিলেবাসটাতে আমি একটু চলে আসি। এইটা মোটামুটি আমাদের সিলেবাস ছিল, যার মধ্যে মেজারমেন্ট অফ পাওয়ারটা আমরা পড়েছিলাম। এবার কিরকম কি কোশ্চেন আসছে সেটা না দেখে তারপরে আমরা এগোচ্ছি না। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন করি তারপরে হচ্ছে। আর আজকে যদি সময় থাকে তাহলে মেজারমেন্ট অফ এনার্জিটা কমপ্লিট করে টপিক 1টা শেষ করে দেবো। ঠিক আছে, তো সবার আগে কোশ্চেন গুলো করা যায়, তারপরে অন্য কিছু করা হবে। ঠিক আছে, কারণ দিজ আর মোর ইম্পর্টেন্ট। আর এখানে মিক্সড কোশ্চেন আছে। ঠিক আছে, মিক্সড কোশ্চেন আছে, মানে পুরো মেজারমেন্ট থেকেই কোশ্চেন আছে। টপিকটা মেজারমেন্টের, কোশ্চেন গুলো সব মেজারমেন্ট। দেখো কোশ্চেনটা কি দিয়েছে, দ্য ডিগ্রি অফ রিপ্রোডিউসিবিলিটি অফ মেজারমেন্ট, দ্য ডিগ্রি অফ রিপ্রোডিউসিবিলিটি অফ মেজারমেন্ট ইজ নোন অ্যাজ। Precision. বলো। Precision. কি বলছো? Precision, sir. Precision. প্রিসিশন, প্রিসিশন একটা উত্তর আছে। হ্যাঁ, প্রিসিশন। এক মিনিট, একটা প্রিসিশন অ্যান্সার আছে। আর কেউ? দ্য ডিগ্রি অফ রিপ্রোডিউসিবিলিটি, প্রিসিশন। আর কেউ? বলো, ভাষা বলো, বাকিরা বলো, বাকিরা বলো, বাকি দুজন আছেন। কি হবে? অ্যাকুরেসি হবে, প্রিসিশন হবে, কি হবে বলো? দ্য ডিগ্রি অফ রিপ্রোডিউসিবিলিটি, একটা রিডিং কে বারবার প্রডিউস করাকে কি বলে? প্রিসিশন। প্রিসিশন। প্রিসিশন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, প্রিসিশন ইজ কারেক্ট। নাও হোয়াট অ্যাবাউট অ্যাকুরেসি? অ্যাকুরেসি কাকে বলে? স্যার ডিগ্রি অফ ক্লোজনেস টু ট্রু ভ্যালু। ক্লোজনেস টু ট্রু ভ্যালু হচ্ছে আমার কাছে, ক্লোজনেস টু ট্রু ভ্যালু, ক্লোজনেস টু ট্রু ভ্যালু, দ্যাট ইজ আমার কাছে অ্যাকুরেসি। প্রিসিশন হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি, রিপ্রোডিউসিবিলিটি। স্ট্যাটিক এরর কি জিনিস? স্যার মেজার্ড ভ্যালু, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। হলো না, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, তাই তো? মেজার্ড ভ্যালুকে বেস্ট মেজার্ড ভ্যালু অনেক সময় বলা হয়। বেস্ট মেজার্ড ভ্যালু বলা হয়। মেজার্ড ভ্যালুকে বেস্ট মেজার্ড ভ্যালু অনেক সময় বলা হয়। দেখো এখানে 4 নম্বরটা বলো, সেন্সিটিভিটি। চেঞ্জ ইন আউটপুট টু চেঞ্জ ইন ইনপুট। চেঞ্জ ইন আউটপুট বাই চেঞ্জ ইন ইনপুট। ঠিক আছে, দেখো এখানে সেটা মেনশন করা আছে। এই যে স্ট্যাটিক এরর মানে হচ্ছে বেস্ট মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই জেনে রাখবে। আচ্ছা, ট্রু ভ্যালুকে কি মেজার করা যায়? আদৌ কি আমরা ট্রু ভ্যালু মেজার করতে পারবো? ইজ ইট পসিবল টু মেজার ট্রু ভ্যালু? না স্যার। No, it is not possible. We cannot measure true value. We cannot measure true value. ঠিক আছে, now এই AM বা বেস্ট মেজার্ড ভ্যালু মানে কি হলো? হোয়াট ইজ বেস্ট মেজার্ড ভ্যালু? এটা মানে কি? পসিবল ভ্যালু দ্যাট ইজ ক্লোজ টু দ্য ট্রু ভ্যালু। হ্যাঁ, তার মানে আমি ধরো যতবার রিডিং নিচ্ছি, ঠিক আছে, ধরো 5 বার 10 বার 15 বার কিছু একটা বার আমি রিডিং নিচ্ছি, তো যতবার রিডিং নিচ্ছি সেই নাম্বার অফ রিডিংস এর অ্যাভারেজটা। ঠিক আছে, ধরো 10 15 20, কারণ ট্রু ভ্যালু বার করতে গেলে আমাকে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রিডিং নিতে হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ নট পসিবল। তো সেক্ষেত্রে আমরা এই বেস্ট মেজার্ড ভ্যালুটার কথা বলছি। আচ্ছা, এখানে একটা কথা আছে, এইটাকে বলা হয় ডেল্টা এ। ঠিক আছে, যেটাকে বলা হয় স্ট্যাটিক এরর। আরেকটা কথা আছে যেটাকে বলা হয় ডেল্টা সি, স্ট্যাটিক কারেকশন। এটা কি জিনিস? হোয়াট ইজ স্ট্যাটিক কারেকশন? স্ট্যাটিক কারেকশনটা কি বলা হয়?
এই তোরা সব ক্লাস করেছিস স্কুল কোর্সে, ভুলে গেলে চলবে না। স্ট্যাটিক কারেকশন কোনটাকে বলা হয়? স্ট্যাটিক কারেকশন ইজ মাইনাস অফ ডেল্টা ই, মাইনাস অফ ডেল্টা ই, মাইনাস অফ ডেল্টা, ঠিক আছে? তার মানে মাইনাস অফ স্ট্যাটিক এররটাকে আমরা বলছি স্ট্যাটিক কারেকশন। এটা বারবার মনে রাখবে, স্ট্যাটিক কারেকশনটা হচ্ছে মাইনাস অফ ডেল্টা। এইখানে সমস্ত ডেফিনিশনস গুলো দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকুরেসি কি জিনিস, প্রিসিশন কি জিনিস, সেন্সিটিভিটি কি জিনিস, রেজলিউশন কি জিনিস, ঠিক আছে? এগুলো সব মনে রাখবে। আচ্ছা, এই কোশ্চেনটা কোথায় দিয়েছিল? এই কোশ্চেনটা দিয়েছিল ইসরো এইচএসএফসি 2রা জানুয়ারি 2025 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এবার দেখো এনএফএল এর কিছু কোশ্চেন আছে। Dash bridge is used to measure, dash bridge is used to measure the self inductance in terms of standard capacitor. Self inductance measure করবে in terms of standard capacitor. Maxwell bridge. একটা অ্যানসার আসছে ম্যাক্সওয়েল ব্রিজ, একটা অ্যানসার আসছে ম্যাক্সওয়েল ব্রিজ, একটা অ্যানসার আসছে ম্যাক্সওয়েল ব্রিজ। বাকিটা বলো। রেকর্ডিংটা করছি বটে, কিন্তু এই লেখাটা উল্টো না চলে আসে। আশা করি লেখাটা সোজাই আছে। বলো, মেজারমেন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স ইন টার্মস অফ সেলফ ক্যাপাসিটেন্স। স্টেটমেন্টটা বলো, ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর। স্ট্যান্ডার্ড ক্যাপাসিটরের ভিত্তিতে সেলফ ইন্ডাকটেন্স বার করা হয় কার মাধ্যমে? সেলফ ইন্ডাকটেন্স ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর। সেলফ ইন্ডাকটেন্স ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর ইজ অ্যান্ডারসন ব্রিজ, ঠিক আছে? অ্যান্ডারসন ব্রিজকে ইউজ করা হয় সেলফ ইন্ডাকটেন্স বার করার জন্য টু মেজার স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর, ঠিক আছে? এবার দেখো যতগুলো ব্রিজ আছে কার কি কাজ দেখলাম। ম্যাক্সওয়েল ব্রিজ যেটা, ঠিক আছে? ম্যাক্সওয়েল ব্রিজ আমরা জানি এই যে তোমার এম আছে, এম মানে আমাদের কাছে মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স লেখা হয়েছে ম্যাক্সওয়েল ওয়েন ব্রিজ, ঠিক আছে? ম্যাক্সওয়েল ওয়েন ব্রিজ, Maxwell Wien bridge to measure wide range of inductances at power and audio frequencies and generally less than 10 Q হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম, কিন্তু ম্যাক্সওয়েল ওয়েন ব্রিজ। হে ব্রিজটা কোন কারণে লাগছে? হেতে দেখো, হেতে এইচ আছে, এইচ হচ্ছে কার ইউনিট? ইন্ডাকটেন্সের ইউনিট। সো মেজারমেন্ট অফ হাই ভ্যালু অফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? সুটেবল ফর হাই কিউ ভ্যালুস, যেখানে কিউ এর ভ্যালুটা গ্রেটার দ্যান 10 হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। অ্যান্ডারসন ব্রিজটা কম কাজে লাগছে। অ্যান্ডারসন ব্রিজটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স মেজার করছে ওভার এ ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুস, ঠিক আছে? ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুস তে আমাদের সেলফ ইন্ডাকটেন্স মেজার করে দিচ্ছে, ঠিক আছে? তো এই তিনটে জিনিস মনে রাখবেন। তাহলে সেলফ ইন্ডাকটেন্স মেজার করা যাচ্ছে কার থ্রু দিয়ে? উইথ দ্য হেল্প অফ অ্যান্ডারসন ব্রিজ। এটা কি তোমরা জানতে? তো জানা উচিত ছিল, ঠিক আছে? তো দেখো কোশ্চেনটা ছিল, ঠিক আছে? এখনকার কোশ্চেন গুলোকে একটু ডিফারেন্স হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট দেখো, পোটেনশিওমিটার ইজ এ ড্যাশ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। পোটেনশিওমিটার ইজ এ ড্যাশ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। অডিও কোচ হচ্ছে, শুনতে পাচ্ছ? পোটেনশিওমিটার ইজ এ ড্যাশ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। Deflecting. একটা অ্যান্সার আসছে ডিফ্লেক্টিং। Potentiometer is a null type of instrument. It is a null only type of instrument, ঠিক আছে? দেখো কি কাজে লাগছে। It is a potentiometer measures unknown voltage by comparing it with the standard voltage, ঠিক আছে? Rather than by actual deflection of the pointer, ঠিক আছে? This is the reason why it has high degree of accuracy, ঠিক আছে? এখানে পয়েন্টার ডিফ্লেকশনের পয়েন্ট অফ ভিউটাই নেই, ঠিক আছে? এখানে পয়েন্টার ডিফ্লেকশন কিছু হয়ই না, কোনো পয়েন্টার ডিফ্লেকশনের কথা এখানে আলোচনার মধ্যেই আসে না। ইট ইউজেস নাল ব্যালেন্স কন্ডিশন, হেন্স নো পাওয়ার ইজ রিকোয়ার্ড ফর দ্য মেজারমেন্ট। এবং এখানে যেহেতু নাল ব্যালেন্স কন্ডিশন লাগাচ্ছে, ওই জন্য পাওয়ার মেজারমেন্টের সময় কোনো পাওয়ারও দরকার পড়ছে না, আলাদা করে কোনো পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট থাকছে না, ঠিক আছে? The determination of voltage using the potentiometer is quite independent of the source resistance, মানে সোর্স লোডিং কোনোভাবে হবে না, ঠিক আছে? সোর্স লোডিং ইজ নট পসিবল।
কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সোর্স রেজিস্ট্যান্স। সোর্সের রেজিস্ট্যান্সের উপর এটা কোনোভাবে ডিপেন্ড করবে না, ঠিক আছে? পয়েন্টগুলো মনে রাখবে যেগুলো লেখা আছে, ঠিক আছে? এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো আমাদের আগের ব্যাচে তোমরা যখন, যেহেতু তোমরা অলরেডি ফুল কোর্সের ক্লাস করেছো, ফুল কোর্সের ক্লাসে কিন্তু আমরা একবার মেজারমেন্টে যখন সেশন নিতাম প্রায় একসাথে 50-100টা করে কোশ্চেন করতাম। এখন আমরা সেরকম করবো না, এখন আমরা স্মল কোশ্চেন্স করবো, ধরো 20টা 30টা এরকম কোশ্চেন্স করবো, কিন্তু সেই কোশ্চেনের ভেতরে আরো 50টা কোশ্চেনকে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? তো এইখানে একটু চেঞ্জ আমরা করছি যাতে করে, কারণ এখন তোমরা যারা পড়াশোনা করছো মোটামুটি সবার টার্গেট হচ্ছে যে সিলেকশন কি করে হবে, ঠিক আছে? সিলেকশনের দিকে তোমাকে ফোকাস করতে হবে। সিলেকশনে ফোকাস করতে গেলে টপিকের ডেপথ বাড়াতে হবে। যত টপিকের ডেপথ বাড়বে তত তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড টু ডিটারমাইন দ্য কেবল ফল্ট? কেবল ফল্টের জন্য এখানে কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়? মেগার। আগেও Megar sir. Megar is the correct option. So Megar is used for the determining or determination of cable fault. ঠিক আছে? Cable fault মানে কি? What is Insulation failure. cable insulation failure? Absolutely correct. Cable insulation failure. ঠিক আছে? Cable insulation failure-টা আটকানোর জন্য এটা আমরা করে থাকছি, ঠিক আছে? Now, Megar is a portable instrument we all know for the measurement of insulation resistance. তার মানে high value of resistance আমি এখানে মাপবো। It works on the principle of electromagnetic induction. The operation of the Megar, MEGGER, Megar is based on the moving coil meter. ঠিক আছে? Moving coil meter এর যে প্রিন্সিপাল মানে PMMC বা MC, মুভিং কয়েল যে মিটার গুলো রয়েছে সেই মিটারের প্রিন্সিপালি এটা কিন্তু কাজ করছে। হাই রেজিস্ট্যান্স মেটেরিয়ালস মানে কোনগুলোকে বোঝানো হয়? জেনারেলি আমরা বলে থাকি কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স কে বলে থাকবো, ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ দ্য ওয়াইন্ডিংস, মোটরস, জেনারেটরস এন্ড ট্রান্সফরমার্স কে বলবো। ট্রান্সফরমার, মোটর এদের যে ওয়াইন্ডিং থাকবে তার রেজিস্ট্যান্স গুলোকে হাই রেজিস্ট্যান্স বলবো, ইনসুলেশন রেজিস্ট্যান্স বলবো। অল সেমিকন্ডাক্টর ডিভাইসেস হয়ে ফাইল দেয়া রিভার্স বায়াসড। তার যদি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তখন তাদের যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা বলবো হাই রেজিস্ট্যান্স হিসেবে, ঠিক আছে? আচ্ছা, টু মেজার হাই রেজিস্ট্যান্স, লস অফ চার্জ মেথড মানে এটাকে মাপার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? লস অফ চার্জ মেথড আছে, ডাইরেক্ট রিফ্লেকশন মেথড আছে, মেগা ওহম ব্রিজ মেথড আছে এবং মেগার আছে, ঠিক আছে? এই চারটে মেথড আমরা ইউজ করে থাকি। কি কি ইউজ করে থাকি? লস অফ চার্জ মেথড, তারপরে বলো ডাইরেক্ট রিফ্লেকশন মেথড, মেগা ওহম ব্রিজ মেথড আর মেগার, তাই তো? এই চারটে মেথড আমরা জেনারেলি ইউজ করে থাকি। এরপর একটা ব্যাপার, Megar can be utilized for testing. Megar can be utilized for testing. Sir, both open circuit and short circuit. Argue Option C sir. Both open circuit and short circuit. both open circuit, short circuit and high resistance টা বললে ভালো হতো। মানে কোশ্চেনের অ্যানসারটা এটাই দেওয়া আছে, অ্যানসার কিটা এটাই দেওয়া আছে। বাট তুমি যদি অ্যাপ্লিকেশন হিসেবে দেখো ওপেন সার্কিট কে ওরা হাই রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করছে, বাট হাই রেজিস্ট্যান্স এর মধ্যে তোমার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা পড়ে না। ওপেন সার্কিট ইজ সামথিং ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু ইনসুলেশন রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই অপশনটার মধ্যে যদি মানে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা লেখা থাকতো তাহলে ভালো হতো। ইনসুলেশন রেজিস্ট্যান্স অর হাই রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্স অর হাই রেজিস্ট্যান্স, এটা লেখা থাকলে ভালো হতো, কিন্তু এটাই অ্যানসার কি দিয়েছে, ঠিক আছে? এই যে এনএফএল এ এটাই অ্যানসার কি দিয়েছে। যাই হোক, তোমাদের অ্যানসারটা ঠিক আছে। তারপরটা দেখো, to measure the change in instruments, the output that occurs when the quantity is being measured changes by a given amount. কি হবে এটা? কি হবে এটা? Resolution. Sir, sensitivity. সেনসিটিভিটি একটা অ্যানসার আসছে, রেজলিউশন একটা অ্যানসার আসছে। রেজলিউশন মানে কি বললাম? এই কিছুক্ষণ আগে রেজলিউশন বললাম না? হোয়াট ইজ রেজলিউশন? এখানে চলে আসে। So resolution is the smallest change in measured value to each instrument that each instrument will respond. মানে ইনপুটের স্মল চেঞ্জটা, যে স্মলেস্ট চেঞ্জটা আউটপুটে রিফ্লেক্ট হবে, সেটাকে বলা হয় রেজলিউশন। সেন্সিটিভিটিটা হচ্ছে রেশিও অফ আউটপুট সিগন্যাল
or response of the instrument to change in input being measured variable, ঠিক আছে? মানে কত আউটপুটে চেঞ্জ হবে যদি আমি ইনপুটটাকে চেঞ্জ করি সেটা। এবার সেই পার্সপেক্টিভে দুটোকে কম্পেয়ার করো, দুটো কাছাকাছি, কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজন ঠিক বলেছে একজন ভুল বলেছে। সেন্সিটিভিটি ইজ কারেক্ট, ঠিক আছে, মনে রাখবেন। এখানে কি বলছে, দ্য মেজার অফ চেঞ্জ ইন ইনস্ট্রুমেন্ট আউটপুট, মানে আউটপুটের চেঞ্জটা মাপা যাচ্ছে, দ্যাট অকার্স when the quantity being measured is given by a given quantity being measured changes by a given amount, মানে ইনপুটের given amount চেঞ্জের জন্য আউটপুটের কত চেঞ্জ হচ্ছে সেটা বার করতে বলেছে। দিস ইজ স্টেটমেন্ট নাম্বার 1, দ্যাট ইজ সেন্সিটিভিটি। রেজলিউশনটা হচ্ছে সব থেকে কম ইনপুট দিলে আমি আউটপুটটা পাবো। মানে ধরো কোনো একটা মিটার আছে, সেই মিটারটা হচ্ছে 1 মিলিভোল্টের জন্য আউটপুট জেনারেট করতে পারে। কোনো একটা মিটার আছে যেটা 10 মিলিভোল্টের জন্য আউটপুট জেনারেট করতে পারে, 10 মিলিভোল্টের কমে কোনোভাবে আউটপুট জেনারেট করতে পারবে না। দ্যাট ইজ কল্ড অ্যাজ ইটস রেজলিউশন। একটা 1 মিলিভোল্টের জন্য জেনারেট করছে আর একটা 10 মিলিভোল্টের জন্য আউটপুট জেনারেট করতে পারছে, ঠিক আছে। সেন্সিটিভিটি মানে হচ্ছে তুমি একটা গিভেন ইনপুট দিলে, ধরো সেই গিভেন ইনপুটের জন্য গিভেন অ্যামাউন্ট অফ ইনপুটের জন্য একটা আউটপুটে চেঞ্জ আসবে। দিস ইজ sensitivity is change in output by change in input. Change in input. And this is the smallest change. Smallest change in input that causes output. That causes change in output. এখানে আমি এরকম আরো একটা টপিক পেয়েছি, কোন কোশ্চেন একটা আসছে। আমি আজকে মোটামুটি দুটো কোশ্চেন নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করেছি। এই একটা কোশ্চেন ছিল, সেরকম আরো একটা কোশ্চেন আছে, দেখো খুব সহজ কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এটা তোমরা আশা করি পারবে। লোডিং এফেক্ট জেনারেলি ডিপেন্ড করে মিটারটা কার সাথে কানেকশন করা আছে তার উপর। বলো। So both AC and DC. Both AC and DC. Both AC and DC is correct. Both AC and DC is correct. তারপরটা বলো। This is the, আমি সব থেকে বেশি এই টপিকটা পেয়েছি, হাই ভোল্টেজ এসি মেজারমেন্ট। এই টপিকটা আমি 2024-25 এর শেষের দিকের পরীক্ষাগুলোতে বেশি পেয়েছি, হাই ভোল্টেজ এসি মেজারমেন্ট আর এই মেগা। এটা ঠিক আছে, বেশি কোশ্চেন করিনি এখানে, 19-20টা কোশ্চেন আছে, 20-22টা কোশ্চেন আছে, আর যতগুলো করেছি তার মধ্যে হাই ভোল্টেজ এসি মেজারমেন্টের বহুত কোশ্চেন পেয়েছি। বলো কোশ্চেনটা পড়তে পেরেছো? আচ্ছা, ভোল্টমিটার আর পোটেনশিয়াল ট্রান্সফরমার। High voltage ACs are typically measured with the help of কার থ্রু দিয়ে মাপা হচ্ছে, ভোল্টমিটার এন্ড পোটেনশিয়াল ট্রান্সফরমার। অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। স্যার ভোল্টমিটার আর মাল্টিপ্লায়ার তো করা যেতে পারে না, হাই ভোল্টেজ বলেছে। এই কোশ্চেনটা আমাদের খুব ভুগিয়েছে। The difference between largest and smallest reading of an instrument is called রেঞ্জ। স্যার স্প্যান। এই কোশ্চেনটা আজকে আমাকে খুব ভুগিয়েছে, ঠিক আছে। মানে আমি এই কোশ্চেনটার পর থেকে আমি অ্যাপ্রোচটা চেঞ্জ করলাম কোশ্চেন অ্যান্সারে, ঠিক আছে। এই কোশ্চেনটার পর থেকে আমি কোশ্চেন অ্যান্সারের অ্যাপ্রোচটা চেঞ্জ করে দিলাম। আগে যেরকম ভাবে ধরো তোমাকে 50টা 100টা করে কোশ্চেন করাতাম, সংখ্যায় করাতাম, এখন আর 50টা 100টা করাতাম। এই কোশ্চেনটার পর আমি বাধ্য হলাম আমি একটা কোশ্চেনের মধ্যে আরো তথ্য অ্যাড করাতে। মানে আমি বুঝতে পারলাম যে আমার একটা ল্যাকিং রয়েছে, এবং সেই ল্যাকিংটা আমার থাকবে না, প্রত্যেকটা প্রিপারেশন যারা করছে সকলে থাকবে। আমি টিচারও যদি আমার থাকে তো সকলে থাকবে, ঠিক আছে। তো ওই জন্য কোশ্চেনটা, নাম্বার অফ কোশ্চেন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টপিক, এবং সেই টপিকের রেলিভেন্ট আরো যে ডিটেইলিং গুলো। ঠিক করে বলো তো কি হবে? স্প্যান। Span is correct. Span is the difference between x max and x min. যেখানে x min টা হচ্ছে মিনিমাম রিডিং আর x max টা হচ্ছে ম্যাক্সিমাম রিডিং, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ধরো নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো একটা এক্সাম্পলটা দেখা যায়। এক্সাম্পলটা আমি কি দিয়েছি,
বলছে একটা পাইরোমিটার আছে, ঠিক আছে, ক্যালিব্রেটেড ফর 0 to 1000 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা পাইরোমিটারকে ক্যালিব্রেট করা হচ্ছে, ঠিক আছে। দ্য রেঞ্জ ইজ 1000 ডিগ্রি সেলসিয়াস, এর রেঞ্জটা কত হলো 1000 ডিগ্রি সেলসিয়াস, এবং স্প্যানটা কত হলো, স্প্যানটা হয়ে গেল 1000 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে দুটো সমান আছে, কিন্তু একটা থার্মোমিটার ক্যালিব্রেটেড বিটুইন 200 ডিগ্রি সেলসিয়াস টু 500 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে থাকে, দেন ওর রেঞ্জটা হচ্ছে 200 টু 500 ডিগ্রি সেলসিয়াস অথবা 500 ডিগ্রি সেলসিয়াস। একটা থার্মোমিটারের রেঞ্জ যদি ক্যালিব্রেশন করা হয়ে থাকে 200 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, ওর রেঞ্জকে আমি 200 ডিগ্রি টু 500 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। মানে অ্যাকচুয়ালি রেঞ্জ মানে হচ্ছে এক্স ম্যাক্স কমা এক্স মিন অথবা এক্স মিন কমা এক্স ম্যাক্স, ঠিক আছে। এইটা হচ্ছে এই রেঞ্জ, মানে কমা দিন যেটা লিখলাম এটা হচ্ছে রেঞ্জ হিসাবে বলা হয়, অথবা অর শুধু এক্স ম্যাক্সটাকে অনেক সময় আমরা রেঞ্জ হিসাবে ডিনোট করতে পারি। মানে ধরো তোমার কাছে একটা থার্মোমিটার আছে যার রেঞ্জটা ক্যালিব্রেট করা হয়েছে 200 থেকে 500 এর মধ্যে, ঠিক আছে। তাহলে তুমি এটাকে কত ডিগ্রি সেলসিয়াসের থার্মোমিটার বলবে? 500 ডিগ্রি সেলসিয়াসের থার্মোমিটার বলবো, কারণ এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি মাপতে পারছো। সো দ্যাট ইজ দ্য রেঞ্জ, বাট স্প্যান কত হবে? But span is the difference. Span is the difference between the two. ঠিক আছে। এবার এই যে x max minus x min সেটা করলে তুমি ডিফারেন্সটা পাচ্ছ, ঠিক আছে। এইটা তুমি ডেফিনিশনটা করলে বুঝতে পারবে না। ডেফিনিশনটা যারা পড়েছে তারা এখানে ঘিরে যাবে। দেখো ডেফিনিশনটা কি বলছে, রেঞ্জ ইজ দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালুজ অফ দ্য কোয়ান্টিটি ফর হুইচ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ডিজাইন টু মেজার, ঠিক আছে। মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু, ওই পার্টিকুলার ভ্যালুগুলোকেই ওরা এখানে রেঞ্জ হিসেবে ডিফাইন করছে। বাট স্প্যান ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট রিডিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট। স্প্যান কিন্তু দুজনের ডিফারেন্সকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো এটা খুব ছোট্ট জিনিস আর দেখেও মনে হচ্ছে খুব কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে একটা মানে হেয়ার লাইন ডিফারেন্স আছে। এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে শুধুমাত্র কমা দিয়ে দুটো পয়েন্টকে বোঝাচ্ছে, এক্স ম্যাক্স কমা এক্স মিন অথবা এক্স মিন কমা এক্স ম্যাক্স, অথবা রেঞ্জ বললে ম্যাক্সিমাম ভ্যালুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখনই স্প্যান বলা হচ্ছে তখন অ্যাকচুয়ালি ওদের ডিফারেন্সটাকে ইন্ডিকেট করছে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? ব্যাপার কোশ্চেনটা সহজ না? হ্যাঁ স্যার, অ্যান্সার গুলো খুব কাছাকাছি। কোশ্চেনটা খুব সহজ, কিন্তু কোশ্চেনটার মধ্যে একটা স্মল মানে কি বলবো, এটা হেয়ার লাইন ডিফারেন্স আছে। আমিও যখন প্রথমে অ্যান্সারটা মেরেছিলাম তখন রেঞ্জ মেরেছিলাম, বুঝলে, রেঞ্জই হবে, রেঞ্জই তো বলা হয় মিনিমাম মাইনাস ম্যাক্সিমাম। তারপর যখন আরেকবার কি মনে হলো, একবার সার্চ করলাম, সার্চ করে দেখলাম, তখন বুঝতে পারলাম যে মিস্টেকটা কোথায় হচ্ছে। এটা কি আনসার হবে? স্যার 100 amps। বলো 100 amps একটা অ্যান্সার আসছে। এটা 200/6 সিটি আছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 200/6, তাই তো 200/6, তারপরে কত হলো equals to I/3 into 3, তাই তো 100, ঠিক আছে। এখানে লাইন কারেন্ট মানে ভেবো না এটাকে √3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। অনেক বুদ্ধিমান আমার লাইন কারেন্ট দিয়ে ভাগ করলাম, এটা অ্যাকচুয়ালি লাইন কারেন্টটাকে বোঝা যাচ্ছে। দেখো এসএসসি যে মেন্স এর কিছু কোশ্চেন আছে। In a cathode ray tube, the focusing angle is positioned in between. আমরা তোমার কাছে জানতে চাইছি যে সিআরওর ভেতরে ইন্টারনাল ডায়াগ্রামটা তুমি জানো কিনা। সিআরও কিন্তু তোমার আমাদের রেলওয়েতে আছে, আরআরবিতে আছে। স্যার কন্ট্রোল গ্রিড এন্ড প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড। আচ্ছা, আর কেউ?
ফোকাসিং অ্যানোডটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড আর অ্যাক্সিলারেটিং অ্যানোডের মধ্যে, ঠিক আছে? এটা ছবিটা দেখো একটু তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তো দিস ইজ দি প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ঠিক আছে? এইটা, আর এইটা হচ্ছে অ্যাক্সিলারেটিং অ্যানোড, ওর মাঝখানে আছে ফোকাসিং অ্যানোড, ঠিক আছে? ওর মাঝখানে আছে ফোকাসিং অ্যানোড। তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যদি বলে প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড কার কার মাঝে আছে, তখন বলতে হবে রিট এন্ড ফোকাসিং অ্যানোড, ঠিক আছে? ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট কার কার মাঝে আছে বলতে পারে অ্যাক্সিলারেটিং অ্যানোড আর হরিজন্টাল ডিফ্লেক্টিং প্লেটের মধ্যে আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আলাদা আলাদা তোমার ইনপুটস হতে পারে, আলাদা আলাদা কিন্তু তোমার কোশ্চেন এখান থেকে ফ্রেম করা যেতে পারে। তাহলে এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডায়াগ্রামটা মনে রাখবে কে আগে আছে কে পরে আছে, দেখতে পাচ্ছ? এই জন্য আমি তোমাদের ফুল কোর্সের ক্লাসে এই সিআরওর যে ব্লক ডায়াগ্রামটা ছিল সেই ব্লক ডায়াগ্রামটাকে হাতে করে এঁকেছিলাম, এই একটাই কারণ, কারণ তোমাদের এখানে যা কোশ্চেন হবে না এইরকম কোশ্চেন হবে। Choose the correct pair of bridge with its application. কোনটার পেয়ারটা ঠিকঠাক করা উচিত, কার পেয়ারিংটা ঠিক আছে? বলো। স্যার বি সি আর ডি তিনটাই ভুল আছে, সো অপশন এটা মনে হচ্ছে ঠিক হবে। Option A is correct. Which stone bridge is measurement for? মিডিয়াম রেজিস্ট্যান্স। Medium resistance. Kelvin double bridge? লো রেজিস্ট্যান্স। Loss of charge method? হাই। ঠিক আছে। অর্পণ কেন বলতে পারছে? কারণ অর্পণ হচ্ছে মেজারমেন্টের টিচার, তাই তো? অর্পণ এইগুলো না স্যার আমি ওসব কিছু না। না, এটা গুড, এটা ভালো জিনিস, কারণ আমি একসময় মেজারমেন্ট পড়াতাম, এইগুলো পড়ালে ভালো মনে থাকে। তুমি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো তাহলে এগুলো ভালো মনে থাকে। দেখো এখানে একটা চার্ট করা আছে, হ্যাঁ। ডিসি ব্রিজ, হুইস্টন ব্রিজ, মিডিয়াম রেজিস্ট্যান্স অফ 1 ohm to Q of mega ohm. কোরিক ফস্টার ব্রিজ, মিডিয়াম রেজিস্ট্যান্স 1 ohm to Q mega ohm, ঠিক আছে? কেলভিন ডবল ব্রিজ, ভেরি লো রেজিস্ট্যান্স বিলো 1 ohm. লস অফ চার্জ মেথড, হাই রেজিস্ট্যান্স, মেগা ইনসুলেশন রেজিস্ট্যান্স। এবার দেখো এসি ব্রিজগুলোর উপরে ডিভিশন করতে চলো। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ, ইন্ডাকটেন্স নট সুটেবল টু মেজার কিউ, কোয়ালিটি ফ্যাক্টর মেজার করা যাবে না, ঠিক আছে? কোয়ালিটি ফ্যাক্টর cannot be measured using inductance bridge. Which of the following bridges cannot be used for measurement of quality factor? ঠিক আছে? ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ পারে না, কারণ তার ক্যাপাসিটেন্সের ভ্যালুটা পাওয়া যায় না। পাওয়া যাবে, ঠিক আছে? তারপর এটা তুমি বার করো, ঠিক আছে? কিউ না থাকলে তুমি এটা বার করতে পারবে। আচ্ছা, নেক্সট। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ সুটেবল ফর ইন্ডাকটেন্স মেজারমেন্ট উইথ ভ্যালুস অফ কিউ ফ্রম 1 to 10. ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ 1 থেকে 10 কিউবের মধ্যে মাপতে পারবে, ঠিক আছে? আচ্ছা, হে ব্রিজ 10 এর থেকে বেশি কিউ মাপার জন্য এবং ইন্ডাকটেন্স মাপার জন্য হেজ ব্রিজটা ইউজ করা হয়। ইন্ডাকশন ব্রিজ এই মাত্র করলাম, এটা ইন্ডাকটেন্স হবে না অন্য কিছু হবে? কি লিখলে ভালো হবে? ইন্ডাকটেন্স হবে ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স। সেলফ ইন্ডাকটেন্স। হ্যাঁ, In সেলফ terms ইন্ডাকটেন্স of capacitance. শুধু ক্যাপাসিটেন্স নয়, in terms of standard capacitor. In terms of standard capacitor. এখন কোশ্চেন গুলো এত ফাইন হয়ে গেছে, যদি একটু গন্ডগোল হয় মানে বেনিফিট অফ ডাউটও তুমি ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? নেক্সট লাগে ওএস ব্রিজ, ইন্ডাকটেন্স অফ লো কিউ, ঠিক আছে? হেভি সাইড ব্রিজ, যদি হেভি সাইড ব্রিজ বলে দিতে পারে, মিউচুয়াল ইন্ডাকটেন্স ব্রিজ নাও বলতে পারে। হেভি সাইড নামটা লেখা থাকলে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এইচ ফর ইন্ডাকটেন্স আর হেভি, এইচ ফর ইন্ডাকটেন্স আর হেভি মানে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে? ক্যাম্পবেলস মডিফিকেশন ব্রিজ, সেটাও মিউচুয়াল ইন্ডাকটেন্স। ডিসটি ক্যাপাসিটেন্স, শেয়ারিং ব্রিজ ক্যাপাসিটেন্স, রিলেটিভ পারমিটিভিটি এবং ডাইলেকট্রিক লস, ঠিক আছে? তিনটে অপশন দিতে পারে।
Shearing bridge is used to measure which of the following বলে চারটে অপশন দিয়ে দিল রিলেটিভ পারমিটিভিটি ডাইলেকট্রিক লস বলে মানে এরকম তিন চারটে অপশন দিতে পারবে ঠিক আছে শুধু ক্যাপাসিট্যান্স বললে হবে না রিলেটিভ পারমিটিভিটি আর ডাইলেকট্রিক লস তো মনে রাখতে হবে ওয়েলস ব্রিজ W তে ওমেগা আছে ওমেগা স্ট্যান্ডস ফর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবে ক্যাপাসিট্যান্স মেজার করতে পারবে হারমোনিক ডিসটরশন অ্যানালাইজারে ইউজ করা হয় নচ ফিল্টারে ইউজ করা হয় ঠিক আছে অডিও এবং হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস এগুলোকে ইউজ করা হয় ঠিক আছে So these are all the applications. Examination ছিল IREL diploma training. A watt meter can measure. এর একটা কোশ্চেন দিয়েছি। Sir, option C. বাকিটা বলো। এই চন্দন তোমরা বলো একটু। অপশন সি ইজ কারেক্ট এটাকে এসিও মাপা যাবে ডিসিও মাপা যাবে ঠিক আছে বোথ মাপা যাবে এই দেখো দিল্লি ওভারসিয়ার সাব ইন্সপেক্টর এখান থেকে একটা কোশ্চেন the controlling torque in electrostatic instrument is directly proportional to the controlling torque is directly proportional to for an electrostatic instrument. Sir, TC equals to K theta eta. Well, option B. Correct. TC equal to KC into theta. এইখানে লাগে এখানে TD মানে হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক ঠিক আছে ডিফ্লেক্টিং টর্ক TC মানে হচ্ছে কন্ট্রোলিং টর্ক তাহলে TD ইকুয়াল টু দেওয়া আছে হাফ ভি স্কয়ার ডিসি আপন ডি থিটা ক্যাপাসিট্যান্সের উইথ রেসপেক্ট টু ডিফ্লেকশন সম্পর্ক তাহলে এখান থেকে দুটোকে ইকুয়াল করে দিকে অ্যাট ব্যালেন্স ঠিক আছে এটা কখন আসে অ্যাট ব্যালেন্স মানে হচ্ছে যখন B becomes equal to TC we can write theta is equal to half v square by k dc dt তাহলে এখানে তো v স্কয়ারের সঙ্গে সম্পর্ক আছে যদি যখনই কোনো প্যারামিটারে এরকম দেখবে মানে অপারেটিং কোয়ান্টিটিটা স্কয়ারের টার্মসে থাকবে নন ইউনিফর্ম স্কেল হয় তখন নন ইউনিফর্ম স্কেল হচ্ছে এক নম্বর দু নম্বর একটা পয়েন্ট হচ্ছে এখানে আমি এসিও ব্যবহার করতে পারবো ডিসিও ব্যবহার করতে পারবো নন ইউনিফর্ম স্কেল পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এখানে এসি ডিসি বোথ ব্যবহার করা যাবে এর রেসপন্সটা হচ্ছে স্কয়ার ল মানে হচ্ছে নিচের দিকে স্কেলটা ক্র্যাম্প হবে ঠিক আছে সেই কথাগুলো নিচে লেখা আছে যেগুলো বললাম in electrostatic instrument the deflecting torque is produced by the action of electric field on the charged conductors ঠিক আছে action of electric field on the charged conductors and the control torque is provided by the spring the deflection in the case of electrostatic instrument is proportional to the square of the voltage under measurement ঠিক আছে TD এর সঙ্গে ডিফ্লেকশনটা মানে ভোল্টেজের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল রিলেশনশিপ থাকবে the instrument can be used as well as AC and DC দুটোতেই ইউজ করতে পারো it exhibits the square law response hence the scale is non-uniform and is compressed at the lower end সেটা compressed থাকে এবার দেখো একটা সেন্সর থেকে কোশ্চেন দিয়েছে পিজোইলেক্ট্রিক সেন্সর অপশন এ LVDT থেকে কোশ্চেন দিয়েছে যে LVDT when the core is at null position যদি null position option A is correct absolutely correct null position যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ডিফারেনশিয়াল ভোল্টেজটা তৈরি হবে সেটা 0 হবে ঠিক আছে তো দিস ইজ দি ডায়াগ্রাম এটা হচ্ছে আমার সেন্ট্রাল কোর এই কোরের ডিসপ্লেসমেন্টের অনুযায়ী ডিফারেনশিয়াল আউটপুটটা চেঞ্জ হবে যদি নাল পজিশনে কোডটাকে সেট করে রাখি তাহলে ডিফারেনশিয়াল আউটপুটটা 0 হবে দ্যাট ইজ ইকুয়াল টু 0 at null position তারপর কোশ্চেন দেখো এনার্জি মিটার থেকে একটা কোশ্চেন আছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার কনজিউমস 5 কিলোওয়াট আওয়ার অফ এনার্জি ইট মেক্স a revolutions of 1500 rpm in that below find the value of the meter constant এর ভ্যালুটা বার করতে বলেছে
300. 300 tasks. Absolutely correct. 300 is correct. Revolutions per kWh. That is my meter constant, right? Meter constant. এখানে কত আছে? 1500 by 5 300. Dash is expressed as the percentage of true value of the quantity. Fidelity. বলো। Dash is expressed as the percentage of true value. Sir, error হবে। আর কেউ তোমরা এইমাত্র স্ট্যাটিক এরর কি বললে? am minus true value। তো এটা তো অন্য জিনিস। It is the difference between true value, measured value and true value. Fraction কি করে হলো? Fraction হলো? Accuracy, ঠিক আছে, accuracy। আচ্ছা, এখানে দেখো accuracy কে আমরা বলছি it is the fraction কতটা কারেক্টনেস ইন্ডিকেট করছে accuracy, তাই তো? আরেকটা টার্ম আছে যেটা বলা হয় রিলেটিভ স্ট্যাটিক এরর, আরএসই। রিলেটিভ স্ট্যাটিক এরর সেটা মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু বাই ট্রু ভ্যালু। ডেল্টা এ বাই এবি। এইটা ডিসাইড করে কোয়ালিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট। কোয়ালিটি অফ ইনস্ট্রুমেন্ট। কোয়ালিটি অফ ইনস্ট্রুমেন্ট। একটা ইনস্ট্রুমেন্টের কোয়ালিটি ইজ ডিসাইডেড বাই দি রিলেটিভ স্ট্যাটিক এরর। আর মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্ট ইজ অ্যাকুরেসি। অ্যাকুরেসিটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তোমার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আচ্ছা, এখানকার একটা শব্দ আছে ফিডেলিটি। হোয়াট ইজ ফিডেলিটি? এখানে লেখা আছে দেখো। Fidelity is defined as the degree to which the measurement of the system or measurement system is capable of faithfully reproducing the changes in the input without any dynamic error. ইনপুটের চেঞ্জটাকে সঠিকভাবে আউটপুটে রিপ্রেজেন্ট করবে কোনো ডাইনামিক এরর ছাড়া। কোনো ডাইনামিক এরর ছাড়া যে ইনপুটটা দেবে, ইনপুটের যে চেঞ্জটা হবে সেই অনুযায়ী আউটপুটের চেঞ্জটা রিফ্লেক্ট হবে। এই ধরনের ইনস্ট্রুমেন্ট, এই ধরনের প্রপার্টিটাকে আমরা বলছি ফিডেলিটি। এই ধরনের প্রপার্টিটাকে আমরা কি বলছি? ফিডেলিটি। তারপর কোশ্চেন নাও। In the adjustment of single phase energy meter, which of the following adjustments is not a part of adjustment sequence? এর মধ্যে কোনটা অ্যাডজাস্টমেন্ট সিকোয়েন্সের পার্ট নয়? সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের মধ্যে কত রকম অ্যাডজাস্টমেন্ট করা হয় এবং সেই অ্যাডজাস্টমেন্ট গুলোর মধ্যে কোনটা এর মধ্যে পড়ে না সেটা জিজ্ঞেস করেছে। স্যার ম্যাগনেটিক কয়েলস অ্যাডজাস্টমেন্টস। ভেরি গুড কোশ্চেন। ইয়েস, ম্যাগনেটিক কয়েল অ্যাডজাস্টমেন্ট ইজ কারেক্ট। প্রথম কথা দেখো, এখানে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট হয়, তার মধ্যে লো পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট, ফুল লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট, প্রাইমারিলি লোড লাইট লোড অ্যাডজাস্টমেন্ট, এগুলো সব করা হচ্ছে, ঠিক আছে? প্রথমে দেখা যাক একটা একটা করে। প্রাইমারিলি লাইট লোড অ্যাডজাস্টমেন্ট মানে কি? লাইট লোডকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি কি করব? প্রথমত বলছে the disk is so positioned that the holes are not underneath the electromagnet. এমন ভাবে পজিশন করব যাতে হোলগুলো ইলেকট্রোম্যাগনেটিক ঠিক তলায় না চলে আসে। Rated voltage is applied across the potential coil. PC এর across এ আমি rated voltage দেবো, and no current through the current coil, এবং কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট কিন্তু পাঠাবো না। The light load device is adjusted until the disk just fails to start.
লাইট লোড যে ডিভাইসটা থাকবে, অ্যাডজাস্টারটা যে ডিভাইসটা থাকবে সেটাকে অ্যাডজাস্ট কি করে করতে হবে, ইজ অ্যাডজাস্টেড আনটিল দ্য ডিস্ক ফেলস টু স্টার্ট। মানে কত লাইট লোডের জন্য ও মানে ফেলস টু স্টার্ট হবে সেটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে। পিটিতে পিসিতে ফুল ভোল্টেজ থাকবে কিন্তু কারেন্ট কয়েলে কোনো কারেন্ট থাকবে না। এবার দেখো নেক্সট, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্টের জন্য কি করতে হবে, প্রেসার কয়েলে ফুল ভোল্টেজ দিতে হবে আর কারেন্ট কয়েলে ফুল কারেন্ট দিতে হবে। The pressure coil is connected across the supply voltage and full rated current at unity power factor is passed through the current coil, ঠিক আছে। তাহলে প্রেসার কয়েলে ফুল ভোল্টেজ দেবো, কারেন্ট কয়েলে তোমার কি থাকবে, ফুল কারেন্টটা পাঠাতে হবে at unity power factor, ঠিক আছে। The position of the brake magnet is so adjusted to vary the brake torque, ঠিক আছে, so that the meter revolves at the correct speed within the required limits of errors, ঠিক আছে। তাহলে কি করলাম, প্রেসার কয়েলের মধ্যে ফিক্সড ভোল্টেজ দিলাম, কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে রেটেড ফুল লোড কারেন্ট পাঠালাম এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এবার আমি কি করছি, ব্রেক ম্যাগনেটটাকে অ্যাডজাস্ট করছি, ঠিক আছে, অ্যাডজাস্টেড টু ভ্যারি দ্য ব্রেক টর্ক সো দ্যাট দ্য মিটার রিভলভস এট কারেক্ট স্পিড, যাতে করে আমার যে ডিস্কটা আছে সেই ডিস্কের যে রোটেশনটা আছে সেটা একটা কারেক্ট স্পিড হয় আর উইদিন দ্য রেঞ্জ অফ লিমিটস, মানে এররের লিমিটের মধ্যে যাতে থাকে। এবার যে লো পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট কি করে করবো, প্রথম কথা প্রেসার কয়েলকে আমরা সাপ্লাই সেটা কানেকশন করতে হচ্ছে, রেটেড সাপ্লাই দিতে হচ্ছে এন্ড রেটেড ফুল লোড কারেন্ট ইজ পাসড টু দ্য কারেন্ট কয়েল এট 0.5 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। লো পাওয়ার ফ্যাক্টর এর ক্ষেত্রে কি করতে হলো, ভোল্টেজ সেম রইলো, ফুল লোড কারেন্ট পাঠাচ্ছি বাট এট 0.5 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ঠিক আছে। The lag device is adjusted till the meter runs at correct speed. ল্যাগ ডিভাইসটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার কাছে রিডিংটা অ্যাডজাস্টেড হয়েছে আসে। আদার অ্যাডজাস্টমেন্ট যেগুলো থাকে সেগুলো লাইট লোড অ্যাডজাস্টমেন্ট রয়েছে, ক্লিপ অ্যাডজাস্টমেন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো সব অন্যান্য অ্যাডজাস্টমেন্টের মধ্যে। ক্লিপ মানে কি, হোয়াট ইজ ক্লিপ? স্যার নো লোডে ডিস্কটা রোটেট করে সেটাকে ক্রিপ বলে, অথবা লোডেড কন্ডিশনে রেসপেক্টিভ স্পিডের থেকে বেশি স্পিডে রোটেট করে। ক্রিপ মানে হচ্ছে আস্তে আস্তে ঘোরা, ঠিক আছে, কোনো লোড কানেকশন না থাকলে সেই কন্ডিশনে যদি মোটরটা ঘোরে তখন তাকে ঘোরা, ঠিক আছে, তখন এই ডিস্কটা ঘোরে তখন তাকে বলা হয় ক্লিপ। Which of the following options describes the disadvantage of electrostatic instrument? Not suitable for low voltage measurements. আর কেউ? বলো আর কেউ? Correct. Generally, low voltage measurement electrostatic instrument কি করা যাবে না, it will be erroneous. এটা কিছু নতুন নতুন কোশ্চেন আছে আমরা বলতে পারবো। The operating torque in electrostatic instrument can be increased by using. অপারেটিং টর্ক বাড়ানোর জন্য কি করতে পারি? Sir, option D. TD is equal to half V square BC d theta, এটাই তো ছিল অপারেটিং টর্ক। তাহলে এখানে যদি বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আলটিমেটলি ভি বাড়াতে হবে। তো ভি এর প্রশ্ন এখানে নেই কোন জায়গায়, একমাত্র সি আছে। সি হচ্ছে এপসাইলন এ বাই ডি। All of the options are correct. All of the options are correct. খেয়াল করে দেখ, তারপরটা বলো। Which of the following is not an advantage of electrostatic instrument? Which of the Sir, following option A. Option A একটা অ্যান্সার আসছে। বাকিরা বলার চেষ্টা করো।
বাকিটা বলার চেষ্টা করো, ঠিক আছে? The correct option is the operating forces are large. জেনারেলি আমরা যেখানে যেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা বলি, ঠিক আছে, আমরা দেখেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে কি হয়, মিউ ভ্যালুটা বেশি হওয়ার জন্য আর আমরা সবসময় ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে কাজে লাগিয়ে কোনো মেশিনকে অপারেট করতে চাই বা ম্যাগনেটিক ফোর্সেসকে ইউজ করতে চাই, তাই না? তো এর ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইউজ হয় ওই জন্য অপারেটিং ফোর্সেসটা খুব স্মল হয়, আর অপারেটিং ফোর্সেস স্মল হয় ওই জন্য এটা হচ্ছে রং অ্যান্সার, ঠিক আছে? বাদ বাকি সবগুলোই অ্যাডভান্টেজ। দিস ইনস্ট্রুমেন্টস ড্র নেগলিজেবল পাওয়ার, খুব স্মল পাওয়ার ড্র করে, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভফর্মের থাকে না, ঠিক আছে? হিস্টেসিসের কোনো একক এফেক্ট নেই, ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টে কোনো হিস্টেসিস থাকবে না। বলছে এরর্স ইন সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ইনক্লুড, স্যার অপশন ডি। অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে? ইনকারেক্ট ম্যাগনিটিউড অফ ফ্লাক্সেস, তার জন্য এরর হতেও আসতে পারে। ইনকারেক্ট ফেজ অ্যাঙ্গেল থাকলে সেক্ষেত্রেও হতে পারে, আর ল্যাক অফ সিমেট্রি ইন দ্য ম্যাগনেটিক সার্কিট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমার এরার্স ইন সিঙ্গেল ফেজ এনার্জি মিটার আমরা দেখতে পারি, ঠিক আছে? তো দিস আর দি অবজেক্টিভ কোশ্চেন্স, এইগুলো আমাদের অবজেক্টিভ কোশ্চেন্স, তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? এগুলো তোমরা তোমার কোশ্চেনটা পেয়ে যাবে, খাতাটা পেয়ে যাবে, তোমরা এখান থেকে ভালো করে চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আজকে ক্লাসটা, কোশ্চেন সেটটা আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আর দুটো জিনিস একটু দেখে নাও। এটা হচ্ছে এনার্জি মিটারের পোর্শনটা একটু দেখে নাও। তো এই ভিডিওটার মধ্যে আমি এনার্জি মিটারটাকে অ্যাড করে দিচ্ছি। দেখো, এনার্জি বার করার আমাদের কাছে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে মেইনলি পাওয়ার মাল্টিপ্লাইড বাই টাইম, তাই তো? পাওয়ারকে টাইম দিয়ে গুণ করলে আমরা এনার্জি পাই। তো এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট কি করে করতে পারি, ইন্টিগ্রেশন 0 টু টি ভি ইনটু আই ইনটু ডিটি এত জুল অথবা ওয়াট সেকেন্ড, ঠিক আছে? এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আমরা জেনারেলি 1 কিলোওয়াট আওয়ারকে আর 1 বোর্ড অফ ট্রেড ইউনিটস বলো বা বিউটি বলো, এটাকে আমরা আমাদের ইউনিট হিসেবে ব্যবহার করে থাকি। 1 কেডব্লিউ, 1 কেডব্লিউ সমান সমান কত হচ্ছে 36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড, এত ওয়াট সেকেন্ড হচ্ছে। এবার দেখো একটা কনস্ট্রাকশন দেখা যাক, একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের কনস্ট্রাকশন দেখ কিরকম দেখতে। তাহলে এখানে কনস্ট্রাকশন থেকে কি বোঝা যাচ্ছে, দেয়ার আর 4 মেইন পার্টস, 4টি মেইন পার্ট আছে। একটা ড্রাইভিং সিস্টেম, ঠিক আছে, একটা আছে মুভিং সিস্টেম, একটা আছে ব্রেকিং সিস্টেম, একটা আছে রেজিস্টারিং সিস্টেম, ঠিক আছে? ড্রাইভিং সিস্টেম মানে কি, যেটা অ্যাকচুয়ালি আমার এই মাঝখানের অ্যালুমিনিয়াম ডিস্কটাকে ঘোরাতে সাহায্য করছে, ঠিক আছে? যার জন্য আমার এখানে এই কয়েল ইয়েটা ঘুরছে। দুটো কয়েল আছে, একটা উপরে দেখো লেখা আছে প্রেসার কয়েল, একটা নিচে দেখো সিরিজে দেখা রয়েছে তোমার কারেন্ট কয়েল। প্রেসার কয়েলের নাম্বার অফ টার্নস বেশি আছে, ঠিক হবে, মোটা হবে, কারণ এখানে ওর 1% ডাইরেক্ট ভোল্টেজটা এসে পড়ছে। কারেন্ট কয়েলটা থিন হবে, ঠিক আছে?
আর পুরো লোড কারেন্টটা ক্যারি করতে পারো, ঠিক আছে, ফুল লোড কারেন্টটা কিন্তু এর মধ্যে দিয়ে যাবে, খেয়াল রাখতে হবে। এখানে দেখো কপার শেডিং ব্যান্ডস প্রোভাইড করা হয়েছে। এই কপার শেডিং ব্যান্ডস কি কাজে লাগে, কি পারপাস? ল্যাগ অ্যাডজাস্টমেন্ট। ল্যাগ অ্যাডজাস্টমেন্টের জন্য হয়, ঠিক আছে। তো প্রথম একটা করে জিনিস পড়া যাক ছোট ছোট করে। ড্রাইভিং সিস্টেম কোনটাকে বলছে দেখো। ড্রাইভিং সিস্টেম কনসিস্টস অফ two electromagnet আছে। The core of the electromagnets are made up of silicon steel. Silicon steel দিয়ে দুটো ইলেকট্রোম্যাগনেটের কোর তৈরি করা হচ্ছে। উপরে একটা দেখলাম তোমার ফিক্সড কয়েল যার উপর মাউন্ট করা আছে, আর নিচে একটা আয়রন কয়েল যার উপর মাউন্ট করা আছে। ফিক্সড কয়েল সিলিকন স্টিল ল্যামিনেশনস, ঠিক আছে। The coil of one electromagnet is excited by the load current, ঠিক আছে। এই যে কয়েলটা আছে, এই যে ইলেকট্রোম্যাগনেটটা আছে, আর এই যে তোমার কি বলবো ইলেকট্রোম্যাগনেট বলবো, যে ইলেকট্রোম্যাগনেটটা আছে সেটা লোড কারেন্ট দিয়ে এক্সাইটেড হচ্ছে, যেটাকে আমরা সিসি বলছি। and the second electromagnet is কি করা হয়েছে, কানেক্টেড থ্রু দা পিসি। তো এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রোম্যাগনেট উপরেরটা, যেখানে আমরা পিসি দিয়ে কানেকশন করেছি। therefore carries current proportional to voltage, যেটা কারেন্ট ক্যারি করছে proportional to applied voltage। একটা কারেন্ট ক্যারি করছে বেসড অন লোড, একটা কারেন্ট ক্যারি করছে বেসড অন applied voltage। The coil is called as pressure coil. These are called as series and shunt magnets respectively. Series magnet বলতে পারি, আর shunt magnet বলতে পারি। Copper shading bands are provided on the central link. The position of these bands are adjustable functions, ঠিক আছে, is to bring the flux produced by the shunt magnets exactly in quadrature with the applied voltage। যে অ্যাপ্লাইড ভোল্টেজ থাকবে তার সাথে যাতে আমি এক্স্যাক্টলি ইন কোয়াড্রেচার, মানে ফ্লাক্স যদি এই দিকে থাকে তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ থাকবে এই দিকে। কোয়াড্রেচার মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাপার্ট। Its function is to bring the flux produced by the shunt magnet directly in quadrature with the applied voltage, ঠিক আছে, একটা ভোল্টেজের সাথে 90 ডিগ্রি অ্যাপার্ট। মুভিং সিস্টেম কনসিস্ট অফ অ্যালুমিনিয়াম ডিস্ক, ঠিক আছে, একটা লাইট অ্যালয় শ্যাফটের উপর এটা প্লেস করা হচ্ছে। Thus the disc is positioned in the air gap, এয়ার গ্যাপের মধ্যে মাঝখানে যে এয়ার গ্যাপ থাকে সেখানে আমি সেটাকে প্লেস করছি between the series and shunt magnets, ঠিক আছে। The upper bearing of the rotor of the moving system is a steel pin, যেটা একটা স্টিলের পিন রয়েছে, located in a hole in the bearing cap fixed to the top of the shaft, যেটা top of the shaft এর সাথে কানেক্টেড আছে। The rotor runs on the hardened steel pivot screwed to the foot of the shaft. The pivot is supported by a jewel bearing, ঠিক আছে। A pinion engages the shaft with the counting or registering mechanism, ঠিক আছে। এই রেজিস্টারিং মেকানিজমের ছবিটা এখানে আছে কিনা জানি না, দেখছি যদি থাকে তোমার এই রেজিস্টারিং মেকানিজম। এইটা কিরকম ব্যাপার দেখো, এখানে লেখা রয়েছে 1 এর 100, এখানে লেখা রয়েছে 1 এর 10, এখানে লেখা রয়েছে 10, এখানে লেখা রয়েছে 100, এখানে লেখা রয়েছে 1000, ঠিক আছে। তার মানে হচ্ছে এই কাঁটাটা যদি একবার ফুল সার্কেল কমপ্লিট করে, ঠিক আছে, এই রকম একবার সার্কেল কমপ্লিট করলো মাল্টিপ্লাইড বাই 100 বার সার্কেল কমপ্লিট করলো, একবারের জায়গায় যদি 100 বার সার্কেল কমপ্লিট করে তাহলে এখানে একটা রোটেশন কমপ্লিট হলো, একটা রোটেশন হলো। এ যখন একটা করলো, যখন 100টা করলো তখন এর একটা রেজিস্ট্রেশন হলো, ঠিক আছে। এবারে এ যখন 10টা করবে, যখন 10টা করবে তখন এর একটা রেজিস্ট্রেশন হবে। আবার এ যখন 10টা করবে তখন এর একটা রেজিস্ট্রেশন হবে। আবার এ যখন 10টা করবে তখন এর আবার একটা রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। তো এইভাবে এই প্রত্যেকটা দেখো 10 এর মাল্টিপল হিসাবে রয়েছে। ছোট কাঁটাটা 100 বার ঘুরবে তবে এর একবার রেজিস্ট্রেশন হবে, এ 10 বার ঘুরলে এর একখানা রেজিস্ট্রেশন হবে, এ 10 বার ঘুরলে এর একটা রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন মানে হচ্ছে একটা করে ডাটা এগোচ্ছে, ঠিক আছে, একটা করে ঘর এগোচ্ছে। তার মানে এ প্রথমে 0-তে পড়ে আছে, ভাবো 100 বার ঘুরলো এ 0 থেকে 1 হলো। এ প্রথমে ভাবো 0-তে পড়ে আছে, এ 10 বার ঘুরলো
0 1 2 3 4 5 করে 10 অব্দি গেল, তারপর এ তোমার একই গেল। আবার এ 1 থেকে 10 ঘুরলো তখন এ 1 হবে, আবার এ 1 থেকে 10 ঘুরলো তখন এ 1 হবে, ঠিক আছে। তো এইভাবে রেজিস্টারিং মেকানিজমটা কাজ করে, ঠিক আছে, একটার পর একটা ডেটা রেজিস্টার করতে। ব্রেকিং সিস্টেমটা কি বলছে? A permanent magnet positioned near the edge of the aluminum disc forms the braking system. একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে যেটা ব্রেকিং সিস্টেমটাকে কন্ট্রোল করছে, হোল্ড করে আছে। মানে এইখানে এরকম একটা জায়গায় এই ডিস্কের কাছে, ঠিক আছে, এরকম একটা লোকেশনে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে। এইখানে তো ডায়াগ্রামে দেখানো হয়নি, দিস ইজ দি পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটটা তোমার ব্রেক সিস্টেমটা কনস্টিটিউট করছে। The disc moves in the field of the magnet. ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডিস্কটা ঘুরছে। Thus provides a braking torque. The position of the brake magnet is adjustable, and therefore braking torque can be adjusted by shifting the permanent magnet to the different radial position. ঠিক আছে, তার মানে কি, যদি আমি এরকম চাই, ফর এক্সাম্পল এখানে তো এডি কারেন্ট ড্যাম্পিং কাজ করবে। তুমি চাইছো যে এই ম্যাগনেটটাকে, ধরো একটু বড় ম্যাগনেটের কথা ভাবছি, তুমি যদি এই বড় ম্যাগনেটটাকে ধরো একটু বাইরের দিক করে প্লেস করো, তাহলে কি হবে? রোটেশন বাড়বে, স্পিড বাড়বে। আর তুমি যদি ভিতর দিকে ঢুকিয়ে প্রবেশ করো, ভিতর দিকে ঢুকিয়ে রাখো, তাহলে কি হবে? স্পিড, ব্রেক বেড়ে যাবে, ব্রেকিং এফেক্ট বেড়ে যাবে। তাহলে ব্রেকিং এফেক্ট বাড়লে কি হবে? এটা আস্তে আস্তে ঘুরবে। এইভাবে তুমি কি করতে পারো? তুমি এই অ্যালুমিনিয়াম ডিস্কের যে রোটেশনটা আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারো। এই কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টস এর কথা পড়ছিলাম, তাই না? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট, তারপরে লাইট লোড অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওইগুলো কি কিসের অ্যাডজাস্টমেন্ট? স্পিড অফ দ্য ডিস্ক। ডিস্কের যে স্পিডটা আছে সেইটা অ্যাডজাস্টমেন্টের কথা আমি বলছি। তো সেইটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে ব্রেক ম্যাগনেটটা ইউজ করতে হবে, ব্রেক ম্যাগনেটটা ইউজ করতে হবে। এই ব্রেক ম্যাগনেটটা আমার কাছে তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে। ব্রেক ম্যাগনেট বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? টাইম পাস করে দিই। ব্রেক ম্যাগনেট, যেহেতু ছবিটা আঁকা ছিল না, আমি টাইম পাস করছি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট এবার দেখো রেজিস্টারিং মেকানিজম। ইটস ফাংশন ইজ টু রেকর্ড কন্টিনিউয়াসলি এ নাম্বার which is proportional to the revolutions made by the moving system. একটা নাম্বার রেকর্ড করা যেটা এই ডিস্কের রেভলিউশনস এর উপর ভিত্তি করে আসবে, ঠিক আছে। By the moving system, by a suitable moving system, a train gear reduction or train reduction gear, the position on the rotor shaft drives the series of 5 to 6 pointers. কোন কোন ক্ষেত্রে 5টা পয়েন্টার থাকে, কোন কোন ক্ষেত্রে 6টা পয়েন্টার থাকে। সেই 5টা অথবা 6টা পয়েন্টারকে সে কিন্তু তোমার স্ক্যান করে, মানে সেটাকে রেকর্ড করতে থাকে। এখানে দেখো আরো ডিটেলস এগুলো সমস্ত লেখা আছে, ঠিক আছে, তোমরা একবার পড়বে কত টাইপের হয় না হয়, এগুলো সমস্ত ক্যালকুলেশন গুলো সব করা আছে। এখানে তো কিভাবে টিডি বের হচ্ছে, এগুলো সব ব্রেকিং টর্ক কিভাবে হচ্ছে না হচ্ছে সব লেখা আছে। এখানে আরো ডিটেলসে এই ড্রাইভিং সিস্টেম সম্বন্ধে সমস্ত ডিটেলস এখানে লেখা আছে, এই ডিটেলস, ঠিক আছে, তোমরা এখানে একটা পড়ে নেবে। এইখানে ওই অ্যাডজাস্টমেন্টের পোর্শনটা, এই যে ক্রিপ কি জিনিস যেরকম বলছিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এটা দেখবে ওভারলোড কম্পেনসেশন, ভোল্টেজ কম্পেনসেশন, ঠিক আছে, টেম্পারেচার কম্পেনসেশন, এগুলো সব দেখবে। সোর্সেস অফ এরার, এইটাতেই আমি কোশ্চেনটা দিয়েছিলাম। এই যে অ্যাডজাস্টমেন্ট, সব ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়, এই অ্যাডজাস্টমেন্টটা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। অ্যাডজাস্টমেন্ট অফ সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, এটা এসে গেছে, অলরেডি কোশ্চেন এসে গেছে। আমি ধার কাছ থেকে বেশ কিছু কোশ্চেন দিয়েছি। 2 এলিমেন্ট এনার্জি মিটার তোমরা হয়তো দেখে থাকবেন যে দুটো 3 ফেজ সিস্টেম মেজারমেন্টের জন্য 2 এলিমেন্ট এনার্জি মিটারটাকে আমাকে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। যেরকম সিঙ্গেল ফেজ এনার্জি মিটার দেখলে সেরকমই আরো একটা সেট নিচে লাগানো আছে। তো এই পর্যন্ত থাকলো, ঠিক আছে, এই পর্যন্ত থাকলো রিগার্ডিং এ। আর এখানে ওই বেশি কিছু আর করার দরকার নেই, থিওরিটুকু শুরুর দিকে থিওরিটুকু পড়বে। আর এইখানে 2-3টে পয়েন্ট ওই ক্লিপটা করে রাখবে, অ্যাডজাস্টমেন্টস এর এই সেগমেন্টটা একটু করে রাখবে, দেখে রাখবে। আর এখানে সেরকম নেই।
হ্যাঁ, এরর, সোর্সেস অফ এরর অফ এনার্জি মিটার। আর এখানে একটা হচ্ছে ভোল্টেজ কম্পেনসেশন দেখতে পারো, এইগুলো দেখতে পারো, ভোল্টেজ কম্পেনসেশন, তারপর টেম্পারেচার কম্পেনসেশন, ঠিক আছে, এগুলো তো একটা জিনিস দেখতে পাবো। তো এইগুলো আমাদের কাছে মোটামুটি পড়লেই হবে, এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই রিগার্ডিং মিটার, ঠিক আছে, এনার্জি মিটার এর থেকে বেশি কিছু পড়ার আমার দরকার নেই। তো এই পর্যন্ত আমাদের এই সেশনটা রাখলাম, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা যেটা আছে সেই ফার্স্ট পার্টটা আমাদের এখানে কমপ্লিট হলো। এর পরের দিন কালকে ক্লাস আছে, কালকে রাত্রিবেলা আমরা চেষ্টা করবো যে পরের পোর্শনটা করা, ঠিক আছে, মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি ডিজাইন, এটা কালকে পড়বো, পরের পোর্শনটা কালকে, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলো। আমি দুটো নোটই তোমার, তিনটে নোটই তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, একটা পিডিএফ করে সিঙ্গেল পিডিএফ এ তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে, তাহলে এখানেই এন্ড করলাম, বাই। Thank you, sir.